দর্শক বলছিলাম আজ ঠিক এই মুহূর্তে 25 ফেব্রুয়ারিতে আমরা পা রেখেছি এবং আমরা জানি 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার একটা বাণীতে বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং সকালবেলার কর্মসূচিটা জানিয়ে রাখি, জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে সকাল 9:40 বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিশ্চয়ই সরাসরি সম্প্রচার আমরা সেখানে থাকবো এবং আমরা একাত্তরের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করছি সেই শহীদ পরিবারের প্রতি। আমরা ডাক্তার শান্ত এটা নিয়ে কথা বলবো, তবে তার আগে যেহেতু ফ্যামিলি কার্ড ইস্যুতে ছিলাম সেই ইস্যুতে আরেকবার একটু যেতে চাই এবং এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত হয়ে গেছেন, যুক্ত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10 আসনের আখতারুজ্জামান বাচ্চু। আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আমি অ্যাডভোকেট হুমায়ুনুর আপনাকে থামিয়েছিলাম, আপনি যদি একটু পরিষ্কার করতেন প্রত্যাশার জায়গাটা ফ্যামিলি কার্ড নিয়ে, কোন জায়গাটায় আপনার মনে হচ্ছে স্বচ্ছতাটা খুব জরুরি, সেই জায়গাগুলো একটু চিহ্নিত করে দেবেন। জি ধন্যবাদ। যেই জায়গাটা নিয়ে আমি তো বলছিলাম যে আমাদের সহযোগিতার জায়গাটায় আমরা অবশ্যই পাশে থাকবো, যেহেতু এটা একটা ভালো উদ্যোগ। আমরা এটা নিয়ে সমালোচনা অবশ্যই করেছি, কিন্তু সরকার যদি দেশের মানুষের জন্য ভালো উদ্যোগ এটা ইফেক্টিভলি নিতে পারে আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো। যেই জায়গাটা আমাদের শঙ্কার জায়গা সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র দলীয় বিবেচনায় মানুষকে সুবিধা দেয়া হয় এবং এই বিষয়টা আমরা স্পষ্ট হতে চাই এবং আমাদের চেক এন্ড ব্যালেন্সের জায়গাটাও এই জায়গাটাই আমাদের নজরদারি থাকবে যে আসলেই যারা অভাবগ্রস্ত এবং যারা আসলেই ডিজার্ভিং তারাই এই ফ্যামিলি কার্ডটা পাচ্ছে কিনা এবং সেটার ব্যবহারটাও তারা প্রপারলি করতে পারছে কিনা, নাকি দলীয় বিবেচনায় তাদেরকে এই কার্ডগুলো দেয়া হচ্ছে, এই জিনিসটাই আমাদের মূল কনসার্ন। আর এইটা ডিস্ট্রিবিউশনের প্রসেসটা কি হবে এবং তার পরবর্তীতে মানুষ এই সুবিধাগুলো পাবে, এইটা আমাদের যে প্রস্তাবনাটা ছিল সেটা হচ্ছে একটা কার্ডের মাধ্যমে, যে ফ্যামিলি কার্ডটা আগে যেটা টিসিবি কার্ড ছিল যে ট্রাক থেকে পণ্য নেওয়া, যেটা নিয়ে আজকে দেখলাম যে ভীষণ ভিড় ঠেলা ঠেলে এই রোজা রমজানের দিন মানুষের অনেক কষ্ট হচ্ছে যে এই পণ্যটা অ্যাভেল করতে। আমরা আমাদের দলীয় ইশতেহারে যে প্রস্তাবনাটা করেছিলাম সেই প্রস্তাবনার মধ্যে ছিল যে তারা যেন নির্দিষ্ট মুদি দোকান, যেটা আমরা বলি যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায়, সেইখান থেকে এই কার্ডের বিনিময়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য অ্যাভেল করতে পারে, সেই ব্যবস্থাটা করা। তাহলে এই যে ট্রাক থেকে জিনিস অ্যাভেল করার জন্য ভিড়ের যেই ব্যাপারটা সেটা অ্যাভয়েড করা যাবে। এটা আমাদের প্রস্তাবনা, এটা সরকার যদি ভালো মনে করে সেই প্রস্তাবনাটা সরকার অ্যাপ্লাই করে দেখতে পারে। এটা মানুষের জন্য, যারা টিসিবি কার্ড পাবে তারা যদি সত্যি তারা প্রপার ডিজার্ভিং মানুষকে দেয় তাহলে এটা ভালো হবে। পাশাপাশি এইভাবে যদি এই ব্যবস্থাটা কার্যকর করার চেষ্টা করে সেটা মানুষের জন্য ভালো হবে। আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। হাসান মামুন, আপনি শুনলেন, অনেকগুলো পয়েন্ট বলেছেন অ্যাডভোকেট হুমায়ুনুর। বোধ করি এটা সবার দিক থেকে আসলে এখানে দ্বিমতের কোনো সুযোগ নেই, সবাই আসলে এভাবেই একমত পোষণ করবেন। আপনার জায়গা থেকে নতুন কোনো পয়েন্ট যুক্ত করবেন কিনা যেটা আসলে কার্ডের সুফল পাওয়ার জন্য খুব জরুরি? জি, আমি যেটি যোগ করতে চাই, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন যে দলীয় নেতাকর্মীদের দ্বারা তিনি এই কার্ডটি করতে চান, সেখানে আমার মনে হয় যে আমরা যেভাবে ভোটার তালিকা প্রণয়ন করি গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে গিয়ে, আমার মনে হয় যে এইভাবে প্রত্যেকটা ফ্যামিলির যে তথ্য আছে, ফ্যামিলিতে কার পজিশন কিরকম, সেই ফ্যামিলি স্টেবিলিটি কিরকম, কারা অতি দরিদ্র, কারা দরিদ্র, কারা নিম্নবিত্ত, কারা উচ্চবিত্ত, এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা, এই ডাটাগুলো যদি আমরা কালেক্ট করে নিয়ে আসতে পারি সকলের, আনার পর যদি আমরা সেখানে যাচাই বাছাই করে তারপর যদি আমরা এটি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে যে জিনিসটি দেখা যাবে যে আমরা যাকে আসলে কার্ডটি দিতে চাই সেই কিন্তু প্রকৃতপক্ষে কার্ডটি পাবে। আর যদি দলীয়ভাবে দেওয়া হয়, বিগত সরকারের আমলে যে জিনিসটি হয়েছে, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গ্রামগুলোতে যেটি হয়েছে যে এই বয়স্ক ভাতার যে কার্ড ছিল কিংবা প্রেগন্যান্সির যে কার্ডগুলো ছিল, এই কার্ডগুলোর বিনিময়ে মানুষের কাছ থেকে 4 থেকে 5,000 টাকা এককালীন নেওয়া হতো এবং পরবর্তী সময়ে এটি করা হতো। তো এই যে এখন যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে এটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী কার্ড, সুতরাং এখানে অনিয়মের সুযোগটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে। সুতরাং আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে আমরা যেমন আমরা ভোটার তালিকা প্রণয়ন করি, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ফ্যামিলির যদি আমরা বায়োডাটা কালেক্ট করতে পারি, সেখান থেকে ধাপে ধাপে কিন্তু যাকে যখন দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আমরা করতে পারবো। একদম স্পষ্ট। আমি এই দুটো মন্তব্য যেখান থেকে যে পয়েন্টগুলো এসেছে সেগুলো নিয়ে আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই, কারণ জনপ্রতিনিধি হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে এবং বিএনপির একজন প্রতিনিধি হিসেবে অনেক বড় দায়িত্ব আসলে আপনাদেরকে পালন করতে হবে। সেই জায়গা থেকে কতটুকু প্রস্তুত, কতটুকু স্বচ্ছতা থাকবে এবং যে আইডিয়াগুলো এখন দিলেন দুজন অতিথি সেগুলো কতটুকু বিবেচনায় আছে বা রাখবেন?
ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টেলিভিশন দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমার সাথে বিজ্ঞ আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেখেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারীদের, দেশের অর্ধেক জনসংখ্যা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড কথা উনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করে দিয়েছিলেন, এবং এর আগে 2023 সালে যখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেন, তখনও সেই কথাটি উনি উল্লেখ করেছিলেন। এবং সরকার গঠনের পরপরই আপনি দেখেছেন বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব গঠিত হয়েছে, এবং জনগণ দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই, তাদের জনগণের সরকার এসে জনগণের জন্য কাজ করবে, সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই কার্ডের আসলে আমরা সবকিছু পজিটিভলি দেখি। আসলে আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি অংশ নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড। দেশের অর্ধেক জনসংখ্যা প্রায় নারী, এবং বেশিরভাগ আর যা পুরুষদের মধ্যে বেশিরভাগই কৃষক। সুতরাং এই দুটো সেক্টরকে বা দুটো বিশাল জনগোষ্ঠীকে সামনে রেখে আমাদের যে পরিকল্পনা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিয়েছেন, সেই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি। আর এদেশের মানুষ খুবই সেটি খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা উপকৃত হবেন। দেখেন, এই কার্ড বিতরণ, দেখেন আওয়ামী লীগের আমলের সাথে যদি অন্য কোনো আমল আপনারা মেলান, তাহলে এটা অবিচার হবে, অন্যায় হবে। দেখেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, তখন অনিয়ম দুর্নীতির মহোৎসব হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। বিএনপি আসলে আমাদের নেতা তারেক রহমান দেখেন পরিবর্তনের সূচনা করেছেন। ওনার গাড়ি বয়স 14টা গাড়ি ছিল, সেখানে 4টি কমিয়ে নিয়ে এসেছেন, খুব সাধারণ জীবন যাপন করছেন। আমরা জনগণের জীবন নির্বিঘ্নে নিশ্চিন্তে যাতে স্বাধীনভাবে ওনারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন, সেই জন্য মায়েদের নামে ফ্যামিলি কার্ড। এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দলীয় দৃষ্টিকোণ থেকে না, একদম প্রান্তিক জনগোষ্ঠী। আমরা এখন পাইলট প্রকল্প শুরু হয়েছে, ইনশাল্লাহ সারা দেশে সেটা শুরু হবে। জি, আপনার এই আশাবাদটা নিয়ে এই অংশের আলাপটা শেষ করে আমি শাখাত হোসেন শান্ত ছোট্ট একটা মন্তব্য আপনার কাছে জানতে চাই। কারণ আজকে জাতীয় শহীদ সেনা দিবস, এবং আমরা কখনোই চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক, এরকম কোনো দিবস তৈরি হোক যে দিবসগুলোকে পালন করতে গেলে আসলে আমাদের ব্যথিত হতে হয়। আমরা একটা দীর্ঘ সময় পার করেছি এবং নানা বিচারের কথা আমরা শুনছি। মানে আপনার মনে হয় কিনা সঠিকভাবে দায়িত্ব নিয়ে যেভাবে এই শহীদ পরিবারের স্বজনদের এই নিপীড়নের এই ঘটনার বিচার হওয়া উচিত, সেই পথে কি আমরা একটু হেঁটেছি? কোনো সদিচ্ছা, কোনো আন্তরিকতা আপনি দেখেছেন? এটা এই 25 ফেব্রুয়ারি খুবই বেদনাদায়ক একটা দিন বাংলাদেশের জন্য। কারণ সেই দিন বাংলাদেশের অত্যন্ত মেধাবী এবং ভালো চৌকস 57 জন সেনা অফিসার, যাদের অনেককেই তার কিছুদিন আগে বিডিআর হেডকোয়ার্টারে জড়ো করা হয়েছে, ওইখানে ন্যস্ত করে, এবং তারপরে এই 57 জন সেনা অফিসার সহ 54 জনকে হত্যা করা হয়েছে, তারা শহীদ হয়েছেন। এখন এইটায় আওয়ামী লীগ সরকারের সময়, ওই সময় আওয়ামী লীগ শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ লোক শেখ ফজলুল নূর তাপস ব্যারিস্টার এবং জাহাঙ্গীর কবির নানক, এই দুইজনের ব্যাপারে অনেক সন্দেহজনকভাবে তাদের ভূমিকা ছিল, সেই আলোচনাটা তখনই উঠেছিল। এবং সরকার একদিকে হচ্ছে তাদের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ উঠেছিল, পাশাপাশি এটা ম্যানেজমেন্ট এবং সঠিক সময়ে সেনাবাহিনীর ইন্টারভেন করা, ওইখানে যাদেরকে জিম্মি করা হয়েছিল তাদের উদ্ধার করার যে তৎপরতা, প্রধানমন্ত্রীর ভূমিকা, এই সবগুলোই তখন একটা সন্দেহের জন্ম দিয়েছিল। সেই পরিস্থিতিতে এটার তদন্ত, এমনকি অন্য দেশের বাইরের কোথাও থেকে এর সংশ্লিষ্টতা আছে কিনা সেই প্রশ্ন উঠেছিল, কিন্তু এর তদন্তটা ওইভাবে কিছুই হয়নি। শেখ হাসিনা যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। তাতে করে শুধুমাত্র বিডিআরের সদস্যদেরকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, 16 বছর ধরে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে বিনা বিচারে, অনেককে, কারো ট্রায়াল হয় নাই, কিছুই হয় নাই, আটকে রাখা হয়েছে। ফলে এইটা যদি বিডিআরের যে সব সদস্যরা এখানে এই সব কিলিংয়ে যুক্ত হয়েছিলেন, তারা কি উদ্দেশ্যে, কারা যুক্ত করলো, মোটিভটা কি ছিল, এর সঙ্গে বিহাইন্ড দি স্ক্রিন কারা যুক্ত ছিল, সেটা তো বড় একটা তদন্তের বিষয় হওয়া দরকার ছিল। সেই বিষয়টি তদন্তের মধ্যে আসেনি। ফলে শেখ হাসিনা এবং তার সরকার অথবা বিদেশি কোনো গোষ্ঠী এটা যারা ঘটিয়েছে
তারা এটা ঘটানোর পরে শুধুমাত্র বিডিআরের কিছু সদস্যকে ধরে ভিকটিম করা হয়েছে। প্রকৃত অপরাধী বা এর মাস্টারমাইন্ড যারা ছিল, এর পেছনে এই সেনাবাহিনীকে দুর্বল করা, বাংলাদেশকে দুর্বল করা, বিডিআরের নাম বদলে বিজিবি করে বিডিআরের মনোবলকে ভেঙে দেওয়া সহ নানাবিধ এই রাষ্ট্রকে করায়ত্ত করবার জন্য বিদেশি কোনো শক্তি এবং এদেশে তাদের পুতুল যারা ছিল তারা যে ব্যবহৃত হয়েছে, এই বিষয়টা উন্মোচন হওয়া দরকার। যে যদি এটা সত্য না হয় সেটা উন্মোচিত হোক, কিন্তু এই বিষয়ে বিশদ তদন্ত এবং অত্যন্ত স্পর্শকাতর বিবেচনায় যতদূর সম্ভব সমস্ত তদন্ত এনে জাতির সামনে উপস্থাপন করা দরকার এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা, তাদের বিচারের আওতায় আনা এবং এই যে বিডিআর সদস্য যাদের বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা হলো, তারা যদি দোষী না হয়ে থাকে তাদের উপর রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার যে অন্যায়টা করেছে তাদেরকে কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ দেওয়া, এগুলি সময়ের দাবি। ফলে বর্তমান প্রধানমন্ত্রী এর বিচারের জন্য যে নতুন উদ্যোগ নিয়েছেন, বিচার বিভাগীয় তদন্তের যে উদ্যোগ হয়েছে এবং এই নতুন উদ্যোগকে স্বাগত আমরা আসলে অপেক্ষা করি সকালবেলা প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দেবেন শ্রদ্ধা নিবেদন শেষে, সেখান থেকে হয়তো আমরা আরও কিছু বক্তব্য পাবো যেগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আজকে ইনফ্যাক্ট গতকালকে, যেহেতু রাত 12টা হয়ে গেছে, গতকালকে এনসিপির একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির বক্তব্য ছিল, পাশাপাশি 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েও আসলে বক্তব্য ছিল। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনাকে বলবো অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনতে, তাতে করে আপনার সঙ্গে আলাপ করতে একটু সুবিধা হবে। হুমায়ুন নূর, শুরুতে একটা বিষয় একটু বলবেন, মানে 6 সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, দলীয় প্রশাসক, আসিফ মাহমুদ সজীব ভাই এখানে বলছিলেন প্রাইজ পোস্টিং বা এরকম একটা মানে উপহার হিসেবে তাদেরকে এখানে বসানো হয়েছে যারা নির্বাচনে হেরেছেন বা নানা কিছু বলে তিনি বলেছেন যে তাদেরকে আসলে জায়গাটা দেওয়া হয়েছিল। আপনাদের দিক থেকে বিকল্প কোনো পন্থা ছিল কি? মানে 6 সিটি কর্পোরেশনে কারা আসলে থাকতে পারতেন ঠিক এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি আপনার কাছে আসবো, আখতারুজ্জামান বাবু আপনার কাছে আসবো। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন নূরের বক্তব্যটা শুনে আসি, তারপর সেখান থেকে আপনার মন্তব্যটা জানবো। জি, একটু আনমিউট করে দিতে হবে, মিউট হয়ে আছে হুমায়ুন নূর। দুইটা জিনিস আসিফ মাহমুদ সজীব ভাই স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে উনি বলতে চেয়েছেন যে 6 জন প্রশাসক, ওনারা 6 জনই দলীয় ব্যক্তি এবং তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে। 2 জন জাতীয় নির্বাচনে হেরেছে এবং 4 জন নমিনেশন চেয়েছিলেন, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। পাশাপাশি এরা স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব বিস্তার করবে এবং এর পাশাপাশি উনি বলেছেন যে ওনারা যে নিয়োগ পেয়েছেন সেইটা তো চুক্তিভিত্তিক নিয়োগ, তাই না? কিন্তু সেই নিয়োগের কোনো ডেট দেয়া নাই, অ্যাজ ইফ ওনারা পারপিচুয়াল পিরিয়ডের জন্য ওনাদের নিয়োগ হয়েছে। সমস্যা যেই জায়গাটায় সেটা হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমরা অভ্যুত্থানের পরপরই চেয়েছিলাম এবং প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হোক সেটাই চেয়েছিলাম, কারণ স্থানীয় সরকার নির্বাচনে ছোট করে একটা তথ্য দিয়ে, এখানে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সে নির্বাচনটা আগে হবে এবং নিয়ম অনুসারে যদি এখনকার যিনি প্রশাসক আছেন তিনি যদি নির্বাচনে অংশ নিতে চান তাকে পদত্যাগ করেই আসলে অংশ নিতে হবে। তার মানে তারা তো জানে যে কবে তাদেরকে ছাড়তে হবে দায়িত্বটা। কিন্তু স্থানীয় সরকারের তো মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকার যেগুলো আছে সেই সরকারগুলো মেয়রদের মানে বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ওই যেখানে মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে তো এখনই নির্বাচন দিয়ে দেওয়ার কথা। অন্তত ঢাকার তো আমরা জানি যে মেয়াদ এখন আর নাই, তাইলে সেই জায়গাটা তো উনারা আবার করে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছেন। স্পষ্ট তো উনারা আগে স্থানীয় সরকার নির্বাচন চান নাই। এটার কারণ হচ্ছে উনারা নির্বাচনের পরে উনাদের দলীয় প্রশাসক বা দলীয় তত্ত্বাবধানে ওনারা এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে চান বলে আগে ওনারা স্থানীয় সরকার নির্বাচনটা হতে দেন নাই। এইটাই এখন স্পষ্ট। এইখানে দলীয় প্রভাব বিস্তার করা ছাড়া এই 6 জনের 6 জন কোনো যোগ্য ব্যক্তিকে না দিয়ে একেবারে দলীয় কেউ নমিনেশন বঞ্চিত, কেউ নির্বাচনে হেরে গিয়েছে এরকম 6 জনকে যখন পজিশনে বসানো হয় প্রশাসকের পজিশনে, তখন তাদের কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ হওয়ার মতোই ব্যাপার এবং তারা আদতে একটা সুষ্ঠু প্রহসনমূলক নির্বাচন ছাড়া একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, এইটা আস্থা রাখাটা খুবই খুবই কঠিন। কারণ এখানে বলতে কিছু নাই। যে প্রশাসকরা আছেন তারা দলীয় ব্যক্তি, তারা দলের পারপাসই সার্ভ করবেন। হ্যাঁ, মানে বিকল্প কি হতে পারতো আসলে, মানে এর বিকল্প কি হতে পারতো? ধরেন আপনি
ওখানে তো নির্দিষ্ট প্রশাসক ছিলেন, তাই না? এই 6টা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট প্রশাসকরাই ছিলেন। তাদেরকে আপনি নিরপেক্ষ যদি মনে না করেন, তাহলে আপনি নিরপেক্ষ দলমত নির্বিশেষে, আমরা তো দেখেছি যে ডক্টর জাহিদুর রহমান ভাই সবসময় বলতেন যে উনি বিএনপি করেন না। এই যে শান্তনু ভাই আছেন, উনিও বলেন যে বিএনপিতে উনার কোনো পদ পদবি নাই। তো উনাদের মতো যোগ্য ব্যক্তিরা, যাদের কোনো দলে পদ পদবি নাই, তাদেরকে বসাইতো। আমি তো বলবো শান্তনু ভাইও যদি বসতেন, তাও আমি প্রশ্ন করতে আচ্ছা, পারতাম তাহলে না, একটু কারণ কথা বলি। উনার দলীয় স্বাগত পদ পদবি নাই। এখন কি মনে যোগ্য হচ্ছে লোকদেরকে হ্যাঁ, যদি না দিয়ে আপনি হুমায়ুন নূর, দলীয় আপনার এই যে লোকদের আইডিয়াটা বসাতেন, এই অংশটা একটু ব্যাখ্যাটা একটু শুনি। স্বাগত শান্ত, মানে আমরা যখন কথা বললাম, আমাদের নির্বাচন বিশ্লেষক এবং সাবেক নির্বাচন একজন কমিশনার ডক্টর জকরিয়া, তিনি বলছিলেন যে সাধারণত এগুলো করা হয় যারা নির্বাচনে হেরে গেলেন ঠিকই, কিন্তু তারা সরাসরি এই গণসংযোগের কারণে মানুষের সাথে মিশে গেছেন এবং তারা আসলে নগরীর সমস্যাটা জানেন, ইতোমধ্যে মানুষ তাদেরকে চেনে, সেই সুযোগটা আসলে গ্র্যাব করা। অ্যাডভোকেট হুমায়ুন খুব চমৎকার করে রেফারেন্স হিসেবে আপনার কথাই বললেন, আপনার মতো যারা আছেন তাদের কথা বললেন, একটু ব্যাখ্যা দেবেন? মানে প্রথম কথা হলো মেয়রের পোস্টটা বেসিক্যালি একটা পলিটিক্যাল পোস্ট। এইখানে রাজনৈতিক নেতারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব নেন। তখন কি বলা হয় যে উনি রাজনৈতিক লোক, সুতরাং উনি কেন থাকবেন? এটা রাজনৈতিক। এখন এর আগে ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে নিয়োগ দিয়েছিল, তারা তাদের পছন্দ মতো দিয়েছে। এখন তারা কি আশা করে যে নির্বাচিত এই সরকার এসে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, জনগণের জন্য যে অঙ্গীকার নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই সার্ভিসটা দেওয়া, এইটা যারা আগে ইন্টারিম গভর্নমেন্ট তাদের পছন্দের যেই ব্যক্তিদের নিয়োগ দিয়েছে তাদের দ্বারা এটা করানো সম্ভব না। তাহলে পরিবর্তন অবধারিত ছিল। সেই পরিবর্তনটা যদি 2 মাস পরে নির্বাচন হয় 2 মাসের জন্যই হবে, 1 মাস পরে তফসিল ঘোষণা হলে 1 মাসের জন্যই হবে, কিন্তু পরিবর্তনটা অবধারিত ছিল। এখন পরিবর্তনের পরে কাকে দিবে? এইখানে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই সরকারের দৃষ্টিতে পরীক্ষিত এবং মনে করে এরা যোগ্য পারবে, যেমন ধরেন ঢাকা সাউথে কাড়ি দিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে, তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এবং রাজনৈতিক নেতা হিসেবে পরীক্ষিত, তিনি অযোগ্য হলেন কি করে? উত্তরে কাকে দিয়েছে? ঢাকায় একজন সদ্য নির্বাচন করা এবং জামায়াতের আমিরের মতো একজন শক্ত প্রার্থীর ঘাম ঝরিয়ে দেওয়া নেতা, এইরকম জনপ্রিয় যোগ্য একজন নেতা, সুতরাং তিনি অযোগ্য হলেন কি করে? খুলনায় যাকে দিয়েছে এবং সেইখানে জামায়াতের আমির জয় পরাজয় নিয়েও নানান রকমের কানাঘুষাও আছে। খুলনায় যাকে দিয়েছে তিনি আগে মেয়র ছিলেন এবং বারবার নির্বাচিত করা যোগ্য, সুতরাং যোগ্যতার বিচারে তাদের নিয়ে কাউকে নিয়ে কোনো প্রশ্ন নাই, তারা অতীতে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এখন দলীয় লোক এই জন্যই তারা দিয়েছে যে একটা সরকার সে তাকেই কোনো একটা জায়গায় বসাবে যে এই সরকারের তাদের যে ভিশন অ্যান্ড মিশন সেই পালসটা ধরতে পারবে, তাদের নীতিমালাটা ক্যারি করতে পারবে এবং ইমপ্লিমেন্টের সক্ষমতা রাখে। আপনার টিউনিং লাগবে তো সরকার এবং যার মাধ্যমে বাস্তবায়ন হবে তাদের মধ্যে যদি প্রপার টিউনিং না হয়, তাহলে সরকারের যে মিশন ভিশন, যে জনগণের জন্য যে কাজ করার অঙ্গীকার নিয়েছে, করবে কি করে? ফলে এইটি ইস্যু না, ইস্যু হচ্ছে যাদের নিয়োগ দিয়েছে তাদের কাজ দেখে যদি সমালোচনার যোগ্য কিছু থাকে যে মনে হয় এটা অন্যায় করছে, আমরা সেটা ধরিয়ে দিই। একদম। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুন শেষ করবেন একটু। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে এভাবে বলছেন যে ছায়া মন্ত্রী পরিষদ, মানে মন্ত্রী পরিষদের অনুকরণে যেরকম একটা ছায়া মন্ত্রিসভা হচ্ছে, আপনারা কি এরকম প্রশাসকের বিকল্প হিসেবে, আপনারা ছায়া প্রশাসক হিসেবে থাকতে পারেন কিনা 11 দলীয় জোটের পক্ষ থেকে? জি, আচ্ছা, আমরা যেটা বলেছি ছায়া মন্ত্রিসভা করবো, যে মন্ত্রিসভার কার্যক্রমগুলো যেখানে যেভাবে যা করা উচিত সেটা যেভাবে পরিচালিত হচ্ছে সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমরা ছায়া মন্ত্রিসভা করবো, এবং প্রশাসনিক সকল কাঠামোতে যারা দায়িত্বে থাকবেন তাদের কার্যক্রম চেক এন্ড ব্যালেন্সের জন্য আমরা অবশ্যই কমিটি গঠন করব এবং সেটা আমরা অবশ্যই অবজার্ভ করব। সায়ন্ত ভাইয়ের কথার রেফারেন্স আমি একটা কথা বলতে চাই, যে আমি যে কথাটা বলেছি যে এই যে দলীয় নিয়োগ দলীয় পারপাস সার্ভ করার জন্য এবং স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য আগে নির্বাচন না দিয়ে সরকার গঠন করার পর বিএনপি নির্বাচন দেওয়ার যে সিদ্ধান্তটা, শান্তনু ভাই কিন্তু একেবারেই আমার কথাটাই ইকো করলেন, উনি এক্সপ্লেইন করলেন। যেই রাজনৈতিক কর্মীদেরকে উনি পরীক্ষিত বলছেন তারা কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যিত। 2টা আসনে নির্বাচন করেছেন, সেই দুইজনই ঘাম ঝরালেও জনগণ তাদেরকে কিন্তু জিতিয়ে আনতে পারেন নাই, কারণ জনগণের কম ভোটেই তারা হেরেছেন। আর অন্যরা তো মনোনয়ন পান নাই, নিশ্চয়ই দলই বিবেচনা করেছে যে ওনারা জিতে আসতে পারবেন না। তো এইটা আসলে ভাইয়ের কথায় আমি নিজে যেটা বলেছি সেই কথাটাই আমি বুঝতে পারলাম। বুঝতে পারছি, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি এখানে হাসান মামুন, আপনি কিছু যুক্ত করবেন কিনা? জি জি,
সেটি হচ্ছে আজকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশ্নটি তুলেছেন, তিনিই কিন্তু প্রথমে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সারা দেশে ইউনিয়ন পরিষদের যে সকল চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনে যারা আসলে পালিয়ে গিয়েছেন, সেখানে কিন্তু প্রশাসনের যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সেখানে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি প্রশাসনের কোনো কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন না, এবং উনার যে কি রাজনৈতিক আইডিওলজি সেটি আমরা কখনোই দেখি নাই। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে দলীয় যে প্রশ্নটি উঠাচ্ছেন, সেটি তো এজাজকে আমি কেন রাখবো? এজাজ কি প্রশাসনের কোনো কর্মকর্তা, কোনো ডিসি, এডিসি, কোনো কিছুই না। সারা দেশ সেট আপ হয়েছে, যেখানে চেয়ারম্যান গুলো পালিয়ে গিয়েছে সেখানে প্রশাসনের লোক দেওয়া হয়েছে, কিন্তু উত্তরে দেওয়া হয়েছে এজাজকে। এজাজ সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পছন্দের লোক এবং তার দ্বারা নির্ধারিত লোক। সুতরাং এটা স্বাভাবিক, নির্বাচিত সরকার আসছে, সুতরাং তার সেট আপ অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথম আইনটি লঙ্ঘন করেছেন। সেখানে যদি একজন প্রশাসনের কাউকে দেওয়া হতো, অ্যাডমিন ক্যাডার থেকে কাউকে দেওয়া হতো বা অন্যান্য ক্যাডার থেকে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে হুমায়রা নূর আপু যে প্রশ্নটি উঠিয়েছেন সেটির যৌক্তিকতা থাকতো। অ্যাডভোকেট হুমায়রা নূর। হাসান ভাই, আমি কিন্তু আপনি যে প্রস্তাবনাটা বলেছেন যে যোগ্য ব্যক্তিকে এই জায়গায় বসানো, শান্তনু ভাই বলেছেন রাজনৈতিক ব্যক্তি দিয়েই এই মেয়রের জায়গাটা চলবে, সেখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে জনগণের প্রতিনিধি দিয়ে চলবে, এবং আপনি বলেছেন যোগ্য ব্যক্তি ওখানে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু সেই কথাটাই বলেছি। বুঝতে পারছি। আমি আসলে দুজনের বক্তব্যটা স্পষ্ট। আমি এই জায়গায় আমি নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো এই জায়গা থেকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনি শুনলেন দুজনের কথা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং হাসান মামুন। দিন শেষে একটা বিষয় আসলে সবাই প্রত্যাশা করে যে দলীয় প্রশাসক হলেও দলীয়করণটা হবে না। মানে আপনি কি কোনো আশাবাদ দিতে পারেন, কোনো পর্যবেক্ষণ দিতে পারেন, এবং যারা যে কথা বললেন সেই জায়গা থেকে কোনো ব্যাখ্যা দিতে পারেন? আমি আসলে আপনার প্রশ্নটা ঠিক মতো শুনতে পারি নাই। আচ্ছা, আমি আরেকবার বলি। হুমায়রা নূরও বলছিলেন, দুজনের কথার মাঝে আপনার কথা হারিয়ে গেছে। আচ্ছা, আমি আপনাকে একটু রিপিট করি। আমাদের যে 6 সিটি কর্পোরেশনে, সেখানে বিএনপির পক্ষ থেকে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করেছেন 6 জন প্রশাসক, দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা নিয়ে আসলে এনসিপির পক্ষ থেকে একটা অভিযোগ হয়েছে, যারা নির্বাচনে হেরে গেছেন, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছেন, তাদেরকে আসলে পুরস্কার হিসেবে এখানে বসানো হয়েছে, কিংবা যাদেরকে নমিনেশন দেয়নি। এবং এরও একটা ব্যাখ্যা কিন্তু তাদের দিক থেকেও উল্লেখ করা হয়েছে, যেটার একটা ব্যাখ্যা হাসান মামুন দিয়েছেন যে এই নিয়মটা সবার আগে ভেঙেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানে পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? জি দেখেন, আমি হুমায়ুন নূরকে একটি প্রশ্ন করতে চাই যে এজাজ আহমেদ উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন, উনি কোন নির্বাচনে জিতে এসেছিলেন বা কতটা জনপ্রিয় ছিলেন, ওনার কতটা অভিজ্ঞতা ছিল, নিয়োগ দেওয়ার আগে চিনতেন কিনা, জানতেন কিনা, উনি কোনো জায়গার প্রশাসক ছিলেন কিনা, কোনো সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিনা, বা উনি কোথাও নির্বাচিত ছিলেন কিনা, আমার এই প্রশ্নটা ওনাকে আমি করলাম। দ্বিতীয়ত হলো যে দেখেন, আমাদের সায়ন্ত সাহেব যথার্থই বলেছেন। দেখেন, এখানে আব্দুল সালাম সাহেব ডেপুটি মেয়র ছিলেন, তারপর মানে ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে, এখানে সিটি কর্পোরেশন অনেক কাজ করেছেন। আপনারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে প্রশ্নটি করেছেন, সব কিছুর ব্যত্যয় ঘটিয়ে উনি যে কাজগুলি করে গিয়েছেন, সবচেয়ে বিতর্কিত কাজগুলি করে গিয়েছেন, এবং ওনার মুখে আসলে এই প্রশ্নটা করা মানে অনেকটা আমার মুখে বলা উচিত কিনা আমি জানি না, ভূতের মুখে রাম নামের মতো। আসলে আমরা এক সময় দেখতাম যে সমালোচনার জন্য সমালোচনা করা, একটি যখন বাজেট পেশ করা হতো আগেই ব্যানার বানিয়ে রাখা হতো সেটার বিরোধিতা করা, মানে বাজেট কিন্তু পরেও নাই, বাজেটে কি আছে বা নাই। এখন বিষয়টা হলো যারা প্রশাসক নিয়োগ হয়েছেন তারা যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, এবং একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। এখন দেখেন, সিটি কর্পোরেশন যদি প্রশাসক না থাকে, আমাদের মাননীয় মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী উনি যথার্থই বলেছেন খুব দ্রুত স্থানীয় সরকার নিয়োগ দিবেন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিবেন। নির্বাচনের আগে আপনার এই সিটি কর্পোরেশনগুলো দেখেন, মেগা সিটি, ঢাকা হলো মেগা সিটি, দুটি সিটি কর্পোরেশন, এবং যেগুলিতে আখতারুজ্জামান বাচ্চু, আসলে কেন এটা বলা হচ্ছে জানেন? মানে আমাদের পূর্ব অভিজ্ঞতা ভালো না, আমাদের জনগণ মানে নানা রকমের দুর্নীতি দেখে অভ্যস্ত হয়ে গিয়ে এখন বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো এই জায়গা থেকে আপনি কিভাবে আশাবাদটা দিতে পারেন যে দলীয়করণ হবে না? দেখেন, আপনি যদি আমাদের জিয়াউর রহমানের শাসনামল দেখেন,
দুর্নীতি ছিল না। আমাদের বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেন, দুর্নীতি ছিল না। আপনি দেখেন এখন আমাদের নেতা তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে পরিবর্তনের সূচনা করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উনি ঘোষণা করেছেন এবং রাষ্ট্রের ব্যয় সংকোচনের নীতি ঘোষণা করে এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য, দেশ গড়ার প্রত্যয় নিয়ে উনি কাজ করছেন। এখন আপনারা যদি মর্নিং শোজ দ্য ডে উনি শুরুতেই যে সূচনা করেছেন, সারা দেশের মানুষ যেখানে প্রশংসা করছেন, আমাদের হুমায়রা, নুররা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনারা আসলে ওই যে এখন তো ওনারা ওয়েস্টিনে হাঁস খেতেন, এখন ওয়েস্টিনে হাঁস খাওয়া বন্ধ, এখন কিছু বলতে হবে, একটা বলার জন্য বলা, বিরোধিতার জন্য বিরোধিতা করা। আমরা চাই সবেমাত্র নিয়োগ হয়েছেন, তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের কাজ ভালো যদি হয় সেই কাজ দেখে, তাদের কর্ম দেখে মূল্যায়ন করুক, সমালোচনা করুক। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা প্রত্যাশা করি।